বড় সড় নাকি জঙ্গি হামলার মুখের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এখন বাংলাদেশ। কিন্তু কেন, কি পরিস্থিতির মধ্য দিয়ে অন্তত যেতে হচ্ছে? যে কোনো মুহূর্তে বিস্ফোরণের আশঙ্কা মৌলবাদী সংগঠনগুলির, আর বাংলাদেশে বিস্ফোরণ ঘটাতে পারে তারা। সময়টাও বলা হচ্ছে মূলত খুব কাছাকাছি সময়, আগামী সপ্তাহে নাশকতার পরিকল্পনা। ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। ঢাকার রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনীর সাঁজোয়া ট্যাঙ্ক। ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের। পাকিস্তানের মতো বাংলাদেশেও গৃহযুদ্ধের আশঙ্কা পরিস্থিতি আঁচ করে এই দেশের কমান্ড নিজেদের হাতে নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ইউনূসের দিন কি ফুরোতে চলেছে? এই প্রশ্নগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আর একটার পর একটা প্রশ্ন উঠছে। আর এই মুহূর্তে আমরা আলোচনায় যাব। এই মুহূর্তে কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভাশিস বাবু, প্রথমেই যে বিষয়টার আশঙ্কা করা হচ্ছে যে বিস্ফোরণের একটা বিষয়, কোথাও গিয়ে এই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে বলা যায় যে বাংলাদেশের গৃহযুদ্ধই তো লেগে রয়েছে। আমি জীবনে প্রথমবার দেখলাম কোনো আর্মি জেনারেল প্রেস কনফারেন্স করে ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে এমার্জেন্সি ডিক্লেয়ার করছেন। মানে এটা সব থেকে বড় যেটা বলা হয় যে কোনো ইন্টেলিজেন্সের মানে রেসপন্সে সিক্রেসি ইজ দ্য ফার্স্ট লেভেল অফ অ্যাকশন। তো সেখানে প্রথমবার উনি প্রেস কনফারেন্স করে বলে দিলেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, মানে এতে তো অটোমেটিক একটা সিভিল প্যানিক তৈরি হবে, এবং এই অটোমেটিক যে সিভিল প্যানিকটা তৈরি হবে তার তো একটা প্রভাব বিস্তার হবে। সুতরাং যদি এই ধরনের মন্তব্য কেউ করে থাকে তাহলে বোঝাই যেতে পারে যে এটা শুধুমাত্র তার এই যে মানে ইন্টেলটা এসছে তার কাছে সেই কারণেই বা সেটাকে বলার জন্যই যে এটা বলেছেন উনি তা নয়। এটার পিছনে অনেক এমন কারণ আছে যেটা হিডেন আছে, যেটা উনি বলতে চাইছেন না। একটা জিনিস বুঝে দেখবেন, ধরুন উনি বলছেন যে এরকম বিস্ফোরণ হতে পারে, তার মানে সেই বিস্ফোরণ কোথায় কোথায় হতে পারে সেই জায়গাগুলোর কোনো না কোনো ইন্টিমেশন তাদের কাছে আছে। আমার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন প্লিজ। কোনো না কোনো ইন্টিমেশন তার কাছে আছে। তাহলে সেই যেই জায়গাগুলো ইন্টিমেশনস গুলো আছে সেই জায়গাগুলোর উপরে লক্ষ্য করে যা যা অপারেশন ডিজাইন করা যায় সেগুলো তো আর্মি গোপন ভাবে করতে পারতো। সেটা না করে এন্টায়ার বাংলাদেশে মিলিটারি যখন যেভাবে ফোর্সিফাইড হচ্ছে, মানে যেভাবে গ্রাউন্ড লেভেলে নেমে পড়ছে, যেভাবে ট্যাঙ্ক মুভমেন্ট স্টার্ট হয়ে গেছে, সেই জিনিসটা থেকে ইন্ডিকেট করা যায় বাংলাদেশ টেরিটোরিয়াল অকুপেন্সির দিকে যাচ্ছে। বাংলাদেশ এমন একটা দিকে যাচ্ছে যেখানে মিলিটারি কিন্তু সিভিল সোসাইটির ভিতরে ঢুকে পড়ছে এবং প্রতিটা অংশে গিয়ে সিভিলিয়ানদের মধ্যে মিলিটারি নিজের নিজের অবস্থান গঠন করছে, এবং এটার পার্সপেক্টিভ বা যে কোনো জিনিসের একটা ন্যারেটিভ তৈরি করতে হয়। তো সেই ন্যারেটিভ হিসাবে ইন্টেল রিপোর্টটাকে ধরা যেতে পারে, কিন্তু এটার প্রিলুডটা আমার কাছে অন্য কিছুই মনে হচ্ছে। শুভাশিস বাবু, একটা বিষয় আপনাদের থেকে জানার ছিল, কারণ আমরা গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে ইউনূসের বিরুদ্ধে ক্রমশ যে বৈষম্য বিরোধী ছাত্রদের তাদের বিক্ষোভ বাড়ছে। সব থেকে বড় কথা, ইউনূসের প্রতি যে আস্থার বিভিন্ন মহল অন্তত হারিয়েছে, এটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। কিন্তু গতকাল দিনভর দেখলাম যে ঢাকার রাজপথে সাঁজোয়া ট্যাঙ্ক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশের সেনা তারাই কিছুদিন আগে কয়েক মাস আগে হুমকি দিয়েছিল না কলকাতা দখল করবে, সেভেন সিস্টার্স দখল করবে, কিন্তু এখন রীতিমতো নিজের দেশের বিস্ফোরণ আটকাতে রীতিমতো নিজেদের রাজপথে একেবারে তারা কিভাবে ঘর বাঁচাবে, এটাই কি এখন সেনা প্রধানের কাছে সব থেকে বড় মাথা ব্যথা? দেখুন, সেদিনকে যারা বলেছিলেন কিছু এক্স আর্মি অফিসিয়ালস, বোধহয় আমি যদি খুব ভুল না করে থাকি, তারা খুব উত্তেজিত ভাবে বলেছিলেন যে তারা কলকাতা দখল করবেন, হ্যান ত্যান অনেক কিছু করবেন। এবং আমি যদি মানে একটু খোঁজ খবর করে, একটু আপনারাও খোঁজ খবর করবেন অবশ্যই, যদি দেখেন ওই বৃদ্ধদের মধ্যে বহু লোক হয়তো এখন দেখুন মেডিকেল ভিসা অ্যাপ্লাই করে বসে আছে আমাদের এখানে পিয়ারলেস বা এইসব হাসপাতালে চিকিৎসা করানোর জন্য। সুতরাং তাদের আরোগ্য কামনাকারী হতে পারে, তাদের মানে শুধুমাত্র হৃদরোগ না, কোনো রকম মস্তিষ্ক প্রসূত রোগও হতে পারে। তো যাই হোক, তাদের আরোগ্য কামনা করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, উচ্চাকাঙ্ক্ষা থাকা খুব ভালো, কিন্তু সেটার বাস্তবায়িত একটা রূপ তো থাকা উচিত, সেটার কোনো সম্ভাবনা নেই। এবং প্র্যাকটিক্যালি আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশ যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, সেই সিচুয়েশনে একটা ভীষণ হিন্দি সিনেমার একটা বিখ্যাত ডায়লগ মনে পড়ছে, জিনকে ঘর শীশে কে হতে হ্যাঁ वो दूसरों के घर में पत्थर नहीं फेंका कर। একদম ঠিক। তো আজকে ওনারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন, ওনাদের বোঝার দরকারটা খুব বেশি যে ইন্টারনাল সিকিউরিটি ইজ আ বিগার প্রবলেম টু দেম দ্যান এক্সটার্নাল পলিসি মেকিং। ওনারা বাংলাদেশ ভারতের সাথে কি সম্পর্ক করবে, আমেরিকার সাথে কি সম্পর্ক করবে, রাশিয়াকে তারা কিভাবে ডিল করবে, আর চায়না ইজ দেয়ার গুড ফ্রেন্ড, এইসব নিয়ে আলোচনা করার আগে দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড
যে পুলিশ তাদের কোথায় দাঁড়িয়ে আছে, সিভিলিয়ানদের সাথে পুলিশদের ইন্টারঅ্যাক্টিভ লেয়ার কেন নষ্ট হয়ে গেছে, কেন আর্মিকে পুলিশিং এ নামতে হচ্ছে, কেন আর্মিকে প্রতিটা করিডোরে ঢুকতে হচ্ছে। তার মানে দ্য এন্টায়ার সিভিল স্ট্রাকচার অফ বাংলাদেশ হ্যাজ ফেইলড। যে নোবেল লরিয়েটকে উপরে বসানো হয়েছিল, ভেবেছিল উনি বিরাট শান্তির বার্তা দেবে, সেই ইকোনমিস্ট ভদ্রলোক এখন পর্যন্ত একটিও ইন্ডাস্ট্রিয়াল পলিসি কিন্তু দেয়নি। ভারতবর্ষকে গালাগাল করলে বাংলাদেশের ইকোনমিক রিকভারির কোনো গল্প তৈরি হয় না। উনাদেরকে রিকভার করতে গেলে উনাদেরকে উনাদের মতো করে নিজেদের পলিসি বানাতে হবে, সেদিকে কিছু এক স্টেপে হয়নি যবে থেকে উনারা চেয়ার নিয়েছেন। সুতরাং বাংলাদেশ স্ট্রাকচার হ্যাজ ফলেন, মেয়ে ফল বলে কোনো আর জায়গায় ওনারা নেই, ইট হ্যাজ ফলেন। এবং ফলেন বলেই আজকের ডেটে আর্মি বলতে বাধ্য হচ্ছে এই ন্যারেটিভ অফ ইন্টারনাল সিকিউরিটি রাপচার, যেটা বারবার আপনারা বলছেন বিস্ফোরণ হতে পারে, তাদের কাছে এই ধরনের ইন্টেল আছে, হতে পারে এই ধরনের ইন্টেলকে একটা ন্যারেটিভ তৈরি করে আজকের ডেটে আর্মি সিভিল সোসাইটিকে অকুপাই করে দিচ্ছে। এবং খুব শিগগিরই এরকম একটা ইন্ডিকেশন আমরা পেতে পারি যে আর্মি আস্তে আস্তে ইজ গোয়িং টু বি দ্য নেক্সট অপারেটিং পাওয়ার, মানে টেকনিক্যাল ভাষায় মিলিটারি কিউ বলে। একদমই সুভাষিস বাবু একটু সঙ্গে থাকুন। এখান থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, যে একসময় এই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন, একাধিক বিষয় তিনি তুলে ধরেছিলেন, কিন্তু এখন সেই হাসনাত আব্দুল্লাহ তিনি একেবারে বিরুদ্ধ মন্তব্য করছেন মোহাম্মদ ইউনূসের। কি বলছেন শোনাই একবার। আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে। আমরা কোন জেনারেলকে পদত্যাগ করতে দেখি নাই। খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন ছিল, ঠিক একইভাবে এই আওয়ামী লীগের সময়ও আওয়ামী জাহিলিয়াতের সব অপকর্মগুলো সেখানে বিদ্যমান ছিল। ফিরাউনকেও যদি একত্র করা হয় তাহলেও হাসিনার মতো এত বড়, এত দুর্ধর্ষ, এত জুলুমকারী আর হইতে পারবে না। আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য আপনাদের শোনালাম। ইতিমধ্যে আরো একবার যাবো, সুভাষিস বাবু রয়েছেন আমাদের সঙ্গে। সুভাষিস বাবু, একটা ব্যাখ্যা খুব প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে প্রায় 6 মাস পার হয়ে গিয়েছে অন্তত এই ঘটনা। আওয়ামী লীগের সরকারে ক্ষমতাচ্যুত হয়েছে, ইউনূস দায়িত্ব নিলেন, কিন্তু শান্তিতে নোবেল পেলেও যে শান্তি তিনি বাংলাদেশে আনতে পারলেন না, এটাও ক্রমশ স্পষ্ট করেছেন তিনি। তার উপরও একটার পর একটা যে ভরসা, সেটাও একেবারে আশ্বাস আর নেই, কেউ পাচ্ছে না থাকতে তার উপর ভরসা রেখে। কিন্তু বিষয় হচ্ছে তার মধ্যে সেনারা নিজেরা, এই আজকে আমরা দেখেছিলাম, গতকালও দেখেছিলাম যে আজকে ক্রমশ নাকি মার্কিন সেনা, একাধিক সেনারা নাকি আজকে বাংলাদেশে রীতিমতো থাকতে পারে, একাধিক দল। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে ক্রমশ একের পর এক ঘরের মধ্যে এই কোন দল, তারপরও একের পর এক বাংলাদেশ মার্কিন গোয়েন্দা প্রধানের হুঁশিয়ারি, অর্থাৎ কোথাও যেন একটা অগ্নিকুণ্ডের মধ্যেই ক্রমশ নিক্ষেপ হচ্ছে না বাংলাদেশ। দেখুন, আমাকে যদি একটু ভেঙে ভেঙে বলতে দেন খুব ভালো হয়। প্রথম যে ছাত্র রাজনীতির কথাটা বললেন, যখন ছাত্র রাজনীতি এক প্রকারের ছিল, সেই ছাত্র রাজনীতিটা কিন্তু আজকের ডেটে 2-3 টুকরে ভেঙে গেছে। একটা দল যারা সেদিনকে প্রতিবাদ করেছিল তারা আজকে অ্যাবসলিউটলি সাইলেন্ট, তাদের কোথাও পাবেন না। আরেকটা দল যারা প্রতিবাদ করেছিল তারা কিন্তু আস্তে 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 ইউনূস সাহেবের থেকে দূরে সরে গিয়ে অন্য দিকে চলে যাচ্ছে। দে আর নাইদার প্রোনাউন্সিং নট টকিং। আর তৃতীয় একটা ছাত্র সংগঠন তৈরি হচ্ছে, যেই ছাত্র সংগঠনটা ডাইরেক্টলি তারা হাসিনাও এগেনস্টে, ইউনূসেরও এগেনস্টে, এবং তাদের পক্ষপাতিত্বটা একটু ভালো করে বুঝবেন। তাদের মধ্যে একটা ন্যারেটিভ কাজ করছে যে বাংলাদেশের আগামী রাজনৈতিক শক্তি হলো জামাত, সুতরাং আমরা জামাতের সাথে অ্যালাই করব। এবং এই ধরনের ছাত্র রাজনীতি বা এই ধরনের ছাত্র রাজনীতির প্রতিফলনই হচ্ছে আমাদের শেষ বক্তা, যার আপনি স্টেটমেন্ট দেখালেন। এবং এটা বুঝতে হবে যে আজকের ডেটে দাঁড়িয়ে এমন একটা অ্যালাইনমেন্ট তৈরি তারা করতে চাইছে, যেই অ্যালাইনমেন্টটা হচ্ছে পাওয়ারমুখী। সেই পাওয়ারটা কি আসতে চলেছে সেটার পারসিভ করার ক্ষমতা এদের মধ্যে নেই। এরা বুঝতে পারছে না যে ডিপ্লোমেসি তাদেরকে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। এরা বুঝতে পারছে না ম্যাডাম তুলসী গাবার্ডের করা যে স্টেটমেন্টটা অ্যাবাউট মাইনরিটি, ম্যাডাম তুলসী গাবার্ডের করা যে স্টেটমেন্টটা অ্যাবাউট ইন্টারনাল সিকিউরিটি অফ বাংলাদেশ, বা যে ইনস্টেবিলিটি নিয়ে উনি স্টেটমেন্টগুলো করেছেন, তার গুরুত্বটা কতটা। আন্তর্জাতিক মহল বিভিন্ন রকম স্যাংশন হলে একটা দেশের কি পরিস্থিতি হতে পারে, তারা পাশেই পাকিস্তানকে দেখতে পাচ্ছে, তবুও তারা বুঝতে পারছে না। এবং সব থেকে বড় কথা, এই গোটা জিনিসগুলো বুঝতে গেলে যে কূটনৈতিক ভাবে যতটা ম্যাচিওর্ড হতে হয় ততটা ম্যাচিওর্ড এরা নয়। এরা একটা ভীষণ রকম মিউটিনির প্রতিফলন হিসাবে এরা চেয়ার পেয়েছে। এরা সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেনি, তার জন্য আসার পর থেকেই এরা বুঝতে চায় এবং বোঝাতে চায় যে মাসেলই একমাত্র উত্তর, কিন্তু মাসেল একমাত্র উত্তর কোনো রকমেই নয়।
মাসেল হচ্ছে জাস্ট একটা কূটনীতির পার্ট দেখানোর জন্য, কিন্তু আসল কূটনীতিটা হয় ডায়ালগস এর মাধ্যমে, যেটা শেষ 8-10 দিনে যদি ইউনিস সাহেবের আপনি স্টেটমেন্টস গুলো দেখেন, সেগুলো কিন্তু ভীষণভাবে চেঞ্জ হয়ে গেছে টুয়ার্ডস ইন্ডিয়া। কেন চেঞ্জ হয়ে গেছে? কারণ ডাউন দ্য লেন উনি বুঝতে শুরু করেছেন যে হাউ ইন্ডিয়া ইজ ইম্পর্টেন্ট অ্যাজ এ রিলেশনশিপ। কারণ উনি বুঝতে শুরু করেছেন যে হি নিডস আ রিহ্যাবিলিটেশন। কারণ উনি আর বাংলাদেশে উনার গলা সাঁড়াশি শক্ত হয়ে যাচ্ছে, উনি আর পাড়াবার জায়গা পাবেন না। এবং আজকে আমি খুব অবাক হব না যে উনি যে একটা চায়না সফরে যাচ্ছেন, যদি আমি খুব একটা ভুল না বলে থাকি, উনি চায়না সফরে যাচ্ছেন এবং আমার মনে হয় না এই চায়না সফর থেকে উনি ফেরার খুব একটা ইচ্ছা নিয়ে যাচ্ছেন। তাহলে কি সুভাষিস বাবু কোথাও কি ইউনুসের দিন শেষ হলো বলা যায় বা ফুরলো বলা যায়? ইউনিসের দিন কিন্তু অনেক দিনই ফুরিয়ে গেছে। উনি হয়তো ভেন্টিলেশনে আছেন, বলতে পলিটিক্যাল ভেন্টিলেশনে আছেন। ওনার শরীর সুস্থ থাকুন, আমি সেটাই চাই, আমি ওইভাবে নেবেন না কথাটা আমার। আমি বলতে চাইছি উনি পলিটিক্যাল ভেন্টিলেশনে আছেন, উনি লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে ওনার পলিটিক্সটাকে চালাচ্ছেন। কারণ উনিও নিজে বুঝতে পারছেন উনি যেটা ভেবেছিলেন অ্যাবসলিউট পাওয়ার কনসেপ্ট নিয়ে উনি এখান থেকেই বলছি, আমরা দুদিন ধরেই জানি যে ইতিমধ্যে 26 তারিখে যেখানে যাওয়ার আছে, চীন সফরে যাওয়ার আছে মোহাম্মদ ইউনুসের। কিন্তু বিষয় হচ্ছে এখানে যদি আমি একটু অন্যরকম ভাবে দেখার চেষ্টা করি, দেখুন ভারতের সঙ্গে সম্পর্ক একদিকে মুখে মুখে বললেও ভিতরে ভিতরে কিন্তু সেই কূটনৈতিক চালেই অন্তত ব্যস্ত থাকে। যেভাবে পাকিস্তান করেছে এখন ঠিক সেভাবে বাংলাদেশে সেই পথে হাঁটছে। বাংলাদেশ মনে করছে যে আমার মাথার উপর হাত রয়েছে পাকিস্তানের, কিন্তু সঙ্গে চীনের, এবং চীনে যাচ্ছেন, সফর করছেন। কিন্তু এখানে কোথাও নয়াদিল্লির কাছে এটা বিপদ নয় তো, কোনো ইঙ্গিত নয় তো? কারণ চীনের সঙ্গে বাংলাদেশের আঁতাতটা কোনো রকম ভাবে কি ভারতের জন্য বিপজ্জনক হতে পারে, মানে কোনো আভাস? একটা কথা বলি, ভারতবর্ষ অনেক বড় একটা দেশ এবং ভারতবর্ষের যে বিদেশ নীতি আছে না, তার পিছনে সব থেকে বড় জিনিসটা হলো তার দর্শন, এবং সেটা এতটাই গভীর, এতটাই হ্যালো, হ্যাঁ এবার স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলুন। ব্লুটুথ তো পড়ে গেছে, সরি, আই এম ভেরি সরি। ঠিক বলুন। আমার আসলে ব্লুটুথটা পড়ে গেছিল। ওকে, সো একটা ভারতবর্ষের এত বড় একটা রাষ্ট্র না, সেই রাষ্ট্রের একটা অত্যন্ত স্ট্রং দর্শন আছে। আমাদের রাষ্ট্রীয় নীতির পিছনে একটা দর্শন আছে, সেই দর্শনটাকে আজকে গোটা পৃথিবী রেকগনাইজ করে। সেই দেশটার সাথে কোনো রকম ভাবে টাসেলে বাংলাদেশ যাওয়ার ক্ষমতা রাখে না। এটা অল্প একটু ক্ষমতাশীল মস্তিষ্ক হলেই সে বোঝার সাহস তার থাকে। চায়নার সাথে ভারতবর্ষের যে রিলেশনশিপটা আজকের ডেটে কিন্তু ইজ নট এনিমিটি। ইট মাইট নট বি অ্যালাইনমেন্ট, বাট ইট ইজ নট এনিমিটি। চায়নার সাথে ভারতবর্ষ ব্রিক্সে যে রকম ভাবে অ্যালাইনমেন্ট তৈরি করেছে, সেই অ্যালাইনমেন্টটা গোটা পৃথিবী দেখছে, এবং তাতে ইউনাইটেড স্টেটসও অনেক রকম ভাবেই ভাবনা চিন্তা শুরু করেছে ভারতের প্রতি। সুতরাং বাংলাদেশের এটা বোঝা উচিত আজকের ডেটে দাঁড়িয়ে যে ভারতবর্ষ তো তাদের প্রুভেন ফ্রেন্ড। ভারতবর্ষ কোনোদিনই বলেনি বাংলাদেশ আমাদের শত্রু নেশন। ভারতবর্ষ এই খারাপ সময়ের মধ্যে যখন তাদেরকে উঠতে বসতে কটূক্তি করা হচ্ছে, তখনও কিন্তু তাদের প্রতি যে ফিনান্সিয়াল এডটা আছে ভারত বরকরার রেখেছে। ভারত কিন্তু সেটাকে কাটল ডাউন করেনি, এবং সেটা থেকে ভারতের যে দর্শনটা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি, ভারতের যে দায়িত্ববোধটা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি, সেটা কিন্তু ভারতবর্ষ বুঝিয়েছে। এবার বাংলাদেশের বোঝার সময় এসেছে যে তারা কার হাত ধরবে, কাকে বন্ধু হিসাবে ভাববে, এবং কার হাত সম্পূর্ণভাবে ছেড়ে দেবে। যদি সেটা না বুঝতে পারে আজকের ডেটেও, তাহলে কিন্তু বাংলাদেশ এমন একটা অন্ধকার ভবিষ্যতের দিকে এগোচ্ছে, যেটা থেকে বাংলাদেশ আর কোনোদিনই রিকভার করতে পারবে না। বাংলাদেশকে রিকভার করতে গেলে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, যেটা আমি বহু প্রচার মাধ্যমে গত 2-3 মাস ধরেই বলছিলাম, পলিটিক্যাল সলিউশন ইজ দি অনলি রুট। এবং এই পলিটিক্যাল সলিউশনের দিকে এগোতে গেলে এই ধরনের স্টান্টবাজি না করে সিম্পলি এমন একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করো যার মধ্যে দিয়ে বাংলাদেশে ভোট হোক, এবং বাংলাদেশের সাধারণ নাগরিক প্রতিটা পলিটিক্যাল পার্টির মধ্যে শ্রেষ্ঠ পলিটিক্যাল পার্টি। একেবারে সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই সিচুয়েশনে দাঁড়িয়ে, তার কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে, একদিকে যখন চালমাচাল পরিস্থিতি চলছে, তখন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কি বলছেন, আর তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা মোহাম্মদ ইউনুস তারই বাকি মন্তব্য শোনাবো। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে একটি নিষিদ্ধ দল, ব্যক্তি এবং আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তাদেরকে সেই নিষিদ্ধের জায়গায় নিয়ে আসতে হবে। যে সংস্থাগুলো রয়েছে ইউএন রিপোর্টে, সেখানে তারা যে এখানে মাস কিলিং চালিয়েছে সেটা ইতিমধ্যেই প্রুভেন। আমাদের এই যাত্রায় আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, এই দুইটি কার্যক্রম সম্পূর্ণ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করার তাদের অধিকার নাই।
যারা খুন গুম করেছিল তাদের বিচার প্রক্রিয়ার পরে যারা সমর্থক বৃন্দ আছে তাদেরকে ঐতিহাসিক দায়ভার তাদেরকে বহন করতে হবে। তার ভিতরে জুলাই আহত শহীদরা যে টাইম ফ্রেমটা দিয়েছেন সেটার সাথে আমরা ঐক্যমত পোষণ করছি এবং ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তাদের যারা দোষর রয়েছে তাদের বিচার এবং নিষিদ্ধকরণ প্রশ্নে আমরা যে মাঠে নেমেছি এই মাঠে আমরা বিজয়টা নিয়ে ফেরব। বরাবরের পজিশন সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এই দেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল ঠিক করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে, এটুকুই শুধু। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজে এটা তো সবসময় থাকবে, এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ আমরা দুটো বক্তব্য শুনলাম এবং শোনালাম। এর প্রেক্ষিতে অন্তত যেটা একটা আবারও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে, আমি যাব সুভাষিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন, সুভাষিস বাবুর কাছে আমার প্রশ্ন থাকবে। সুভাষিস বাবু, যে বিষয়ে আমরা দুটো বক্তব্য শুনলাম, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য যেখানে সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, ওটা থেকে ইউনূস বলছেন তারা যা করেছেন তার যদি আইনগতভাবে কোনো বিচার হয় তাহলে সেটা হবে, সেটা আলাদা জায়গায়। কিন্তু এখান থেকে গত কয়েকদিন ধরে একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছিল যে বাংলাদেশে খুব শীঘ্রই হয়তো হাসিনা ফিরতে পারেন, আওয়ামী লীগ হয়তো ভোটে অংশগ্রহণ করতে পারে। কিন্তু যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলা হচ্ছে তাতে নতুন করে আবার একটা জটিলতা তৈরি হচ্ছে না তো? শুনুন, এই প্রথম যিনি বললেন বাটপাড়ি নাকি বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, পাটোয়ারি, আচ্ছা যাই হোক, সরি ফর দ্য নেম। উনি সম্ভবত সংবিধান বাংলাদেশে পড়েননি, হ্যাঁ, পুরোটাই আবেগ বা কিছু একটা বলতে হবে উনি বলে বসছেন। এরকম ভাবে কোনো পলিটিক্যাল পার্টিকে নালিফাই করার মতো, নিষেধ করার মতো যা যা ক্রাইটেরিয়া হওয়া উচিত সেই ক্রাইটেরিয়া গুলো আওয়ামী লীগের নেই, ঠিক আছে। আর এরকম চাইলেই দুম করে নিষেধ করে দেওয়া যায়, এটা হয় না। যেহেতু ইউনূস সাহেব একজন শিক্ষিত মানুষ, উনি খুব ভালো মতনই এই ক্রাইটেরিয়া গুলো জানেন, তাই জন্য এটাকে আবেগতাড়িত হয়ে উনি প্রাথমিকভাবে এরকম কিছু জিনিসে হাওয়া দিলেও এখন উনি বুঝতে পারছেন যে এইগুলোতে হাওয়া দিলে উনার আন্তর্জাতিক ফেসটা আরো লস হবে। সুতরাং উনি তাই জন্য আর বলতে চাইছেন, কারণ জানা যায় যে আওয়ামী লীগকে বা যে কোনো পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশে যদি ডিসলভ করে দিতে হয় তার পিছনে একটা সিরিজ অফ ক্রাইটেরিয়া লাগে। এই সিরিজ অফ ক্রাইটেরিয়ার মধ্যে আওয়ামী লীগ কিন্তু কোনো কাজের মধ্যেই প্রমাণিতভাবে পড়ে না। অ্যালিগেশনস লাগতেই পারে, বাট সেই অ্যালিগেশনস গুলো কোর্টে প্রমাণ করতে হবে এবং সেই প্রমাণগুলোর সাপেক্ষে তাদেরকে সাজা ঘোষণা করতে হবে। তখন সেই অ্যালিগেশনস ডিপেন্ড করে এগুলো। ইটস এ লং প্রসেস, ফার্স্ট কথা। এটা একদিন ওরকম বসলাম মিটিং এ দুম করে কাউকে একটা দিয়ে একটা যে এতদিন ধরে সরকার চালিয়েছে দুম করে তাকে ব্যান করে দিলাম, ইটস নট লাইক দ্যাট, ওকে। এটা ভারতবর্ষেও সিমিলার প্রসেস, এটা সাংবিধানিক প্রসেস। এটা নিয়ে এত মানে ইয়ারকি ফাজলামো মেরে করা একেবারে সুভাষিস বাবু, সেক্ষেত্রে তাদের তরফ থেকে এই মন্তব্য করা হচ্ছে, কিন্তু সেই মন্তব্য কোথাও কার্যকারিতা পাবে কিনা সেটাও একটা বিষয়, কারণ এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। একেবারে তাই সুভাষিস বাবু, হ্যাঁ একদমই তাই। সুভাষিস বাবু অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে সুন্দর একটা আলোচনা থাকার জন্য। কিন্তু আপাতভাবে যে ছবিটা উঠে এলো যে বিভিন্ন ইস্যুতে, সার্বিক ইস্যুতে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যথেষ্ট কোণঠাসা অবস্থা, আর এখানেই কোথাও যেন বেসামাল এবং সেনা সেই রাশ টানতে এখন বদ্ধপরিকর। ক্ষমতা হস্তান্তর হচ্ছে, সার্বিক সব চিত্র দিকে আমাদের নজর থাকবে। 0 আওয়ার এখানে শেষ করবো, আপাতত এই পর্যন্ত। সঙ্গে থাকুন কালকে।